So every class is recorded ঠিক আগের নাই। সো হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব এই অঙ্ক করার জন্য প্রথম পরামর্শ দিচ্ছি তোমাদের। প্রথম পরামর্শটা হলো অবশ্যই প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে অ্যাজ ইউজুয়াল। যেমন এখানে আমরা লিখেছি, দেখো 3 নম্বর, শো দ্য ইফেক্ট অফ দ্য বিলো মেনশন ট্রানজেকশনস। নিচের লেনদেনগুলোর প্রভাব দেখাও অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব সমীকরণে, অ্যান্ড গিভ নেসেসারি জার্নাল এন্ট্রি ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2021। হ্যাঁ, জানুয়ারি মাসে নিচে জাবেদাগুলো নেসেসারি জার্নাল দিতে বলেছে এখানে। তার মানে শুধু হিসাব সমীকরণে দেখালেই কিন্তু 10 মার্কস পাবে না। গিভ নেসেসারি জার্নাল এন্ট্রি, এবং এই একই আইটেমগুলো জাবেদাও দিতে হবে। কাজেই আমরা জানি জার্নাল এন্ট্রি যদি সঠিকভাবে দিতে না পারে আমরা কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলাতে সক্ষম হব না। কাজে আমি প্রত্যেকটা জার্নালটা পাশে লিখে লিখে যাবো হোয়াইট বোর্ডে এবং অঙ্কটা করে করে যাচ্ছি। ঠিক আছে? শুরুতে শুরুতেই বলছি, সুদীপ্ত যে প্রশ্ন করেছিল, একটা অঙ্কে আসলে কতগুলো সম্পত্তির কলাম হবে এবং কতগুলো দায়ের কলাম হবে তা আমরা আসলে কিভাবে নিশ্চিত হব? এটি নিশ্চিত হওয়ার জন্য প্রথম স্টেপ 10টা আইটেমই পড়ে যেতে হবে। তবে কিছু আইটেম যে অবশ্যই থাকবে, যেমন ক্যাশ নামে সম্পদ অবশ্যই পরীক্ষায় থাকবে, ক্যাপিটাল নামে সম্পদ অবশ্যই পরীক্ষায় থাকবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে সম্পদ অবশ্যই প্রশ্নে থাকবে। কারণ ক্রয় বিক্রয় না করলে কোনো ব্যবসা হতে পারে না। সো ক্রয় করলেও মজুত পণ্য বৃদ্ধি পাবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। কোনো প্রোডাক্ট যদি বিক্রি করে দাও, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা মজুত পণ্য ক্রেডিট। কাজে এই দুইটা আইটেমকে আমরা ফিক্সড আইটেম বলছি। ক্যাশ টাকা অবশ্যই থাকবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই থাকবে সম্পদের দিকে। আর দায়ের দিকে ক্যাপিটাল যেমন থাকবে, অ্যাকাউন্টস পেয়েবলে থাকতে পারে, নোট পেয়েবলে থাকতে পারে, আবার তিনটেও থাকতে পারে কোনো কোনো অঙ্কে। সো আমি এই অঙ্কটা পড়ে এই আইটেমগুলো ক্রিয়েট করেছি। সবার জন্য পরামর্শ, 5টা অঙ্ক করার পরে তারপরে আমি তোমাদের এগুলো গ্যাপ রেখে কিভাবে পড়ে ক্রিয়েট করতে হয় এটি তোমাদেরকে শেখাবো, নট নাও। তাহলে আগে শিখতে পারবে না। তাহলে এই অঙ্কটা আমি পড়ে পড়ে দেখেছি। এখানে যে সম্পত্তিগুলো হবে, বাকিতে বিক্রয়ের ফলে অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটা সম্পদ সৃষ্টি হবে, একটি মেশিন ক্রয় করা হবে যে কারণে মেশিনারি হিসাবকে ডেবিট করতে হবে। এবার দেখি আসলে কতটা মেলে। হিসাব সমীকরণের অঙ্ক করার জন্য একটাই শর্ত, ক্যাশ টাকা এলে ডেবিট, ক্যাশ টাকা চলে গেলে ক্রেডিট। অর্থাৎ ক্যাশ টাকা এলে বৃদ্ধি পাবে, ক্যাশ টাকা চলে গেলে কমে যাবে। আর দুইটা লাইন মনে রাখতে হবে, যদি কোনো লেনদেনের কারণে প্রতিষ্ঠানের আয় হয় তাহলে অবশ্যই ক্যাপিটাল বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আমি আবার বলছি, যদি কোনো লেনদেনের কারণে প্রতিষ্ঠানের আয় হয়, আয় হলে প্রতিষ্ঠানের ম্যানেজারের টাকা বৃদ্ধি পায় না, মালিকের টাকা বৃদ্ধি পায়। মালিকের টাকাকে আমরা সংক্ষেপে বলছি ক্যাপিটাল। আবার যদি কোনো লেনদেনের কারণে ব্যয় বা খরচ বা ক্ষতি হয়, ক্যাপিটাল বা মূলধন কমে যাবে। একইভাবে মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো টাকা তুলে নেয়, উত্তোলন করে, তাহলে ক্যাপিটালটা কমে যাবে। এই তিনটে লেনদেন মনে রাখতে হয়। আই রিপিট, আয় হলে ক্যাপিটাল বা মূলধন বৃদ্ধি পাবে, ব্যয় হলে ক্যাপিটাল বা মূলধন কমে যাবে মালিকের টাকা। মালিক যদি প্রতিষ্ঠান থেকে টাকা তুলে নেয় তাও মূলধন কমে যাবে। এই তিনটে লাইন একটু মনে রাখতে হবে, প্রত্যেক দিনই বলবো আমি। সো লেটস স্টার্ট। প্রথম যে জাবেদাটা আছে দেখো, যিনি আফরিন বুশরা পড়ে জাবেদা বলো দেখি। মিস্টার এক্স স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ টাকা 1,40,000। বলো বলো, দ্রুত বলতে হবে, টাইম নষ্ট করা যাবে না। মিস্টার এক্স একটি ব্যবসা শুরু করলো 1,40,000 টাকা ক্যাশ বিনিয়োগ করে। এই লেনদেনের ফলে প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে আমরা যেটি গ্রহণ করলাম, ক্যাশ টাকা ক্যাশ পেলাম ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল ক্রেডিট। সূত্র আমরা যেটা জানি, মালিক কোনো কিছু দিলেই ক্যাপিটাল ক্রেডিট, প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে যেটা গ্রহণ করব সেটা ডেবিট। তাহলে এই লেনদেনের ফলে ক্যাশ টাকা নামে প্রতিষ্ঠানের সম্পদ বাড়লো 1,40,000, আবার মালিকের দাবি বাড়লো 1,40,000। আমরা জানি প্রতিটা লেনদেনের ফলে হিসাব সমীকরণে সমানভাবে প্রভাবিত হবে। সদীপ্ত, 1,40,000 টাকা ক্যাশ টাকা বাড়লো, আবার টাকাটার দাবিদার কে? হয় মালিক অথবা বহির্পক্ষ। কারণ হিসাব সমীকরণের সব সময় ডেবিট আর ক্রেডিট ব্যালেন্সটা সমান হবে। দুইটা ভিন্ন ভিন্ন কালার করে দিলাম। এদিকে 1,40,000 বৃদ্ধি পেলে এই টাকাটার দাবিদার মালিক দিলে মালিকের টাকা বাড়লো 1,40,000। এটা জাবেদা বলো। সাব্বির, পারচেসড মার্চেন্ট মেশিনারি, মেশিনারি ক্রয় করা হলো 15,000 টাকা দিয়ে ফর ক্যাশ। এই লেনদেনের ফলে ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠানে, তুমি তো ম্যানেজার, তুমি কি গ্রহণ করলে? স্যার মেশিন সম্পদ স্যার। একটা সম্পদ আসলে, সেই সম্পদের নাম কি? ক্যাপিটাল স্যার।
মেশিনারি। পারচেসড মেশিনারি। মেশিনারি, মেশিনারি ক্রয় করলাম 15,000 টাকা দিয়ে ফর ক্যাশ। ম্যানেজার হিসেবে ব্যবসা তো সম্পূর্ণ তোমার দায়িত্ব। একটা মেশিনারি যদি তুমি ক্রয় করো, প্রতিষ্ঠানে মেশিন নামে একটা সম্পদ বাড়লো, ডেবিট, কিন্তু ক্যাশ বক্স থেকে ক্যাশ টাকা চলে গেল ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। তাহলে একটা সম্পদ বাড়লো কিন্তু আরেকটা সম্পত্তি কমলো। সেই সম্পদের নাম মেশিনারি নামে সম্পত্তি বৃদ্ধি পেলো 15,000 টাকা। এই দেখো আমি লিখছি, 1 তারিখ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 2 তারিখে 15,000 টাকা সম্পদ মেশিনারি বাড়লো, কিন্তু ক্যাশ টাকা নামে 15,000 টাকা সম্পত্তি কমে গেল। আমরা জানি মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারবো না, ফার্স্ট মাইনাসের ব্র্যাকেট। পরিবর্তে উভয় পাশে ফার্স্ট ব্র্যাকেট। আমরা এইভাবে লিখতে থাকবো, সব শেষে যোগ আর বিয়োগটা আমরা অ্যাডজাস্ট করবো। তাহলে 2 তারিখে এসে মেশিন নামে একটা সম্পদ বৃদ্ধি পেল 15,000, ক্যাশ টাকা নামে সম্পত্তি কমে গেল 15,000। এরপর সাফিয়া বলো এবং আব্দুল্লাহ শেখ দুইজন মিলে কে পারবে বলো এটা দেখি। 3 তারিখের ট্রানজাকশন, পারচেসড মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মজুত পণ্য ক্রয় করা হলো শামীমের কাছ থেকে অন ক্রেডিট মানে বাকিতে 14,000 টাকা দিয়ে। তাহলে বলো কি পেলে? মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট আর আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। সবাই একমত তো? এই লেনদেনের ফলে প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে আমরা একটি মজুত পণ্য গ্রহণ করলাম, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। পরীক্ষায় কিন্তু জাবেদাও লিখতে হবে, আমি একটু সংক্ষেপে লিখছি, এটা ডেবিট। আর ক্যাশ টাকা দিয়ে পারচেস করে নাই, অন ক্রেডিট লেখা আছে, দেখো অন ক্রেডিট শব্দের অর্থ হলো বাকিতে। বাকিতে ক্রয় করলে একটি দায় সৃষ্টি হয় 26, সেই দায়ের নাম কি? অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তাহলে দেখো একটা সম্পত্তি বৃদ্ধি করতেছে, একটা দায় বেড়ে গেল, এটাই তো হবে। ম্যানেজার হিসেবে আমি বাকিতে মজুত পণ্য ক্রয় করলে সম্পত্তি বাড়লো, যার কাছ থেকে ক্রয় করলাম দায়ও তো বৃদ্ধি পেল। কত টাকা? 14,000। দেখো 3 তারিখের ট্রানজেকশন, এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে যে কলাম আছে, 14,000 টাকা সম্পত্তি বৃদ্ধি পেল। একই সাথে অ্যাকাউন্টস পেয়েবল নামে 14,000 টাকা দায় বৃদ্ধি পেল। সবাই বুঝতে পারছো কিনা? আমি আইটেমগুলো লিখে লিখে দেখাচ্ছি। একজন আছে ভিভো সেট, নাম বোঝা যাচ্ছে না, এবং ইশরাত জাহান, তোমরা দুইজন বলো পরেরটা। পারচেস মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাই ক্যাশ, টাকা 20,000। বাংলা অর্থ পড়ো এবং জাবেদাটা বলো। এটা 1 তারিখের ট্রানজেকশন। ইনভেন্টরি ডেবিট, ক্যাশ 2, হ্যাঁ বলো বলো। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইনভেন্টরি ডেবিট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই লেনদেনের ফলে একটা সম্পত্তি বৃদ্ধি পেল মার্চেন্ডাইজ ইনভেন্টরি, কিন্তু বাই ক্যাশ। একটা সম্পত্তি বাড়াতে যে আরেকটা সম্পদ কমে গেল, ক্যাশ টাকা ক্রেডিট 20,000। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট 20,000। তাহলে হিসাব সমীকরণে কোথায় লিখবো বলো সুদীপ্ত? 4 তারিখ, এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 20,000 আর ক্যাশ টাকা 20,000। তো ক্যাশ টাকা তো ক্রেডিট, ক্রেডিট মানে কমে যাবে তাই না? 20,000 টাকা কমে যাচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখলাম। ঠিক এক্স্যাক্টলি পরীক্ষার হলে তোমরা ব্যালেন্স টেনে টেনে যদি করতে যাও তোমাদের কষ্ট হবে। বরং প্রত্যেক তারিখের লেনদেন প্লাস হলে ওইভাবেই রাখবে, মাইনাস হলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখবে। সব শেষে প্লাস গুলো যোগ করে মাইনাস গুলো বিয়োগ করে ব্যালেন্সটা টানবে, তাহলে দ্রুত ক্যালকুলেশন করতে পারবে। এটি সবার জন্য পরামর্শ দিচ্ছি। আচ্ছা এরপরে পরেরটা বলো দেখি, ফারজানা ইসলাম, 5 তারিখের ট্রানজেকশন। এটা একটু কঠিন এবং না পারলে তাকে হেল্প করবে আশিক সর্দার। স্যার এখানে ক্যাশ ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট আর ক্যাপিটাল ক্রেডিট। বলো সুদীপ্ত বলো, এই লাইন লেনদেনটা ব্যাখ্যা সহকারে বলো দেখি, তোমার যে সমস্যা আছে সেটা ওভারকাম হয়েছে কি। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ক্যাশ ডেবিট মেশিনারি ক্রেডিট, না ক্যাশ ডেবিট মেশিনারি ক্রেডিট আর সেলস রেভিনিউ ক্রেডিট। আচ্ছা মেশিনারি এখানে কোথা থেকে আসছে যদি একটু বলতে। এই মাত্র যে বলছো মেশিনারি কি এখানে আছে? স্যার মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে। আচ্ছা, তো দুইজনই একটু একটু বেশি বলে ফেলছো। এক হলো সুদীপ্ত 4টা জাবেদা বলেছে, দেখো ইচ্ছা করলে ভেঙে ভেঙে
এটাকে চারটা জাবেদা দেওয়া যায়, মানে দুইবারে কেউ করা যায়। কিন্তু সব থেকে ওয়াইজ হলো বাংলা অর্থটা বুঝে নাও। মার্চেন্ডাইজিং সেলস, মজুত পণ্য বিক্রি করা হলো 20,000 টাকায়। তাহলে ম্যানেজার, তোমরা তো প্রতিষ্ঠানের ম্যানেজার, ম্যানেজার হিসেবে তুমি 20,000 টাকা গ্রহণ করলে, তার মানে ক্যাশ টাকা পেলাম ডেবিট 20,000। হুইচ কস্ট প্রাইস টাকা 15,000, 20,000 টাকায় বিক্রি করেছি যার কেনা দাম ছিল 15,000। তাহলে বলো আশিক সর্দার এবং ফারজানা, তোমরা বলো গোডাউন থেকে মজুত পণ্য চলে গেল কত টাকা? স্যার 15,000 টাকা। ক্যাশ টাকা ডেবিট, 20,000 টাকায় বিক্রি করলাম। হুইচ কস্ট প্রাইস, যার কেনা দাম ছিল, গোডাউন থেকে মজুত পণ্য চলে গেল যার ইংলিশ হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, 15,000 টাকা। 15,000 টাকা চলে যাচ্ছে ক্রেডিট। আর এই আর ব্যবসা আয়, করে একটা লাভ আয় হয়ে গেল, 5,000। তাই না? সেলস 15,000 টাকার মালামাল 20,000 টাকায় বিক্রি করলে 5,000 টাকা লাভ হয়। এটার ইংলিশ কি সাফিয়া? সেলস ইনকাম, সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ বা সেলস ইনকাম, হ্যাঁ বোথ আর রাইট। স্যার আমি যদি এটা ক্যাপিটালের মধ্যে রাখি? না, এটা তো ক্যাপিটালেই দেখাতে হবে হিসাব সমীকরণে। সকল আয়, আয় বাড়লেই ক্যাপিটালের সাথে যোগ হবে। যদি কোনো লেনদেনের কারণে প্রতিষ্ঠানের আয় হয়, টাকাটা মালিকের ক্যাপিটালের সাথে যোগ হবে। যদি কোনো লেনদেনের ফলে প্রতিষ্ঠানের খরচ হয়, ক্যাপিটাল বা মূলধন থেকে কমে যাবে। এই দুইটা সূত্র যতদিন না বুঝতে পারবে, হিসাব সমীকরণের অঙ্ক কখনোই পারবে না। সূত্র অনলি দুইটা। যে কোনো লেনদেনের ফলে প্রতিষ্ঠানের যদি আয় হয়, মালিকের ক্যাপিটাল বৃদ্ধি পাবে। কোনো লেনদেনের ফলে যদি প্রতিষ্ঠানের খরচ বা ক্ষতি হয়, মালিকের ক্যাপিটাল কমে যাবে। কারণ ম্যানেজার বলছে আমার কোনো দায় নেই, আয় হলে মালিকের টাকা বাড়বে, ব্যয় হলে মালিকেরই লস হবে। এবার একটু লিখে দেখি তো এটা। সাব্বির বলো দেখি তাহলে, 5 তারিখের ট্রানজেকশনে ক্যাশ টাকা বাড়লো। এখানে দেখো আমি ক্যাশ টাকা লিখে দেখাচ্ছি, ক্যাশ টাকা বাড়লো 20,000 প্লাস। কিন্তু গোডাউন থেকে কমে গেছে আরেকটা সম্পদ, তার নাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কত টাকা? 15,000। সম্পত্তি কমে গেলে তো ক্রেডিট, ক্রেডিট হলে মাইনাসের ক্ষেত্রে আমরা সম্পত্তি বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর যে 5,000 টাকা তোমার ব্যবসা করে লাভ হলো, এই লাভের টাকাটাই যে মালিকের ক্যাপিটাল দেখছো, এই ক্যাপিটাল বরাবর এখানে সেলস ইনকাম 5,000 টাকা। এই কারণে এখানে রিমার্ক লেখার সুযোগ আছে। রিমার্ক, ইফ ইউ গেট অ্যাভেলেবল টাইম ইন দ্য এক্সাম হল, পরীক্ষার হলে পর্যাপ্ত সময় যদি পাও, রিমার্কটা লিখে দিবে। কিভাবে লিখবে আমি নিঃসন্দেহে দেখাবো। আগে আমরা কুইক ক্যালকুলেশন করে অঙ্কটা শেষ করি। আচ্ছা, এরপরের যে আইটেমটা আছে দেখো, ইরশাদ জাহান, আমি যাকে বলবো তারাই পড়বে, না পারলে সবাইকে আমরা হেল্প করবো। ঠিক আছে, আব্দুল এবং মোহাম্মদ আব্দুল্লাহ শেখ, তোমরা কেউ পারবে কিনা দুইজনের মধ্যে? স্যার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আচ্ছা ধন্যবাদ। তারপরে? তারপরে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট, তারপরে তারপরে সেলস রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট, ধন্যবাদ। সে সঠিক বলেছে। সো 6 তারিখে যে জার্নালটা আছে, মার্চেন্ডাইজিং সেলস, মজুত পণ্য বিক্রি করলাম টু লুৎফরের কাছে অন ক্রেডিট, মানে বাকিতে। বাকিতে মানে এখন টাকা দিচ্ছে না, কিন্তু ভবিষ্যতে তো টাকা পাবো। ভবিষ্যতে পাবো, অ্যাকাউন্টিং এর ভাষায় এটা একটা সম্পদ, সেই সম্পদের নাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। কত টাকার সম্পদ? 25,000। কিন্তু এই মুহূর্তে প্রতিষ্ঠান থেকে হুইচ কস্ট প্রাইস, 25,000 টাকা বিক্রি করলাম যার কেনা দাম ছিল 20,000। তার মানে গোডাউন থেকে মজুত পণ্য চলে গেল 20,000 টাকায়, যার ইংলিশ হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমি সংক্ষেপে লিখছি, এম ইনভেন্টরি মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ক্রেডিট 20,000 টাকা। আর 20,000 টাকার প্রোডাক্ট যদি 25,000-এ বিক্রি করি, যে 5,000 টাকা লাভ হয়, এটার নাম হলো সেলস ইনকাম বা সেলস রেভিনিউ। ঠিক আছে, 5,000 টাকা ক্রেডিট। ডেবিট আর ক্রেডিট তো সবসময় মিলে যাবে। সো দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল নামে 25,000 টাকার একটা সম্পদ বৃদ্ধি পাবে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল 6 তারিখে। স্যার আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। শিওর শিওর। স্যার বলতেছি যে দেনাদার আর পাওনাদার বুঝবে কিভাবে? ওই দুইটাই তো অ্যাকাউন্ট, মানে অন অ্যাকাউন্ট দেয়া কিংবা অন ক্রেডিট তো। বিক্রি করছে না এটাই। আচ্ছা, বিক্রি করলে আমরা টাকা পাবো দেনাদার, আর ক্রয় করলে আমাদেরকে দিতে হবে তখন পাওনাদার। না, ও বলছে অ্যাকাউন্টস পেয়েবল হলো একবার এই যে এখানে খেয়াল করো, পারচেস মানে আমরা ক্রয় করছি, তার মানে আমাদেরকে টাকা পরিশোধ করতে হবে, এটা ছিল অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর হুম। এটা সেলস মানে আমরা বিক্রি করছি, তাহলে আমরা টাকা পেলে অ্যাকাউন্ট রিসিভেবল, আমাদের কাছে কেউ টাকা পেলে অ্যাকাউন্ট পেয়েবল।
আমরা পাবো এটার নাম অ্যাকাউন্ট রিসিভেবল, কিন্তু আমরা যদি জি বাকিতে কিনতাম এটাকে অ্যাকাউন্টস পেয়েবল বল। বুঝছো? আচ্ছা স্যার। জি স্যার আচ্ছা, বুঝছি। হ্যাঁ, নন কমার্সের স্টুডেন্ট, তুমি নামটা লিখতে পারোনি, হ্যাঁ তোমার নামটা কিন্তু লেখো আমার নাই দেখে ফোনটা চুরি হয়ে গেছে, আমি হচ্ছে আমার ফুপির ফোন দিয়ে করতেছি তো এই জন্য আমি নামটা লিখতে পারিনি। ওকে ওকে ওকে, সাব্বিরের কাছ থেকে হেল্প নিয়ে। ওকে, জি স্যার। নেক্সট দেখো, হ্যাঁ তাহলে এটা 20,000 টাকার প্রোডাক্ট 25,000 টাকা বিক্রি করলাম, 25,000 টাকা দেনাদার অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পদ বাড়লো, 20,000 টাকার মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমে গেল, আবার 5,000 টাকা সেলস রেভিনিউ হয়েছে। কাজে রেভিনিউ আয় হলে মালিকের টাকা বৃদ্ধি পাবে, এই যে মালিকের টাকা বৃদ্ধি পেলো 5,000। ওকে, এরপরের যে আইটেমটা আছে দেখো, সাফিয়া এবং সুদীপ্ত, তোমরা দুইজনের মধ্যে কে পারবে দেখো, সহজ আইটেম নেবে। স্যালারি পেইড, Salaries, expense, debit, cash credit. সঠিক জাবেদা বলেছে যে স্যালারিস এক্সপেন্স ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। আচ্ছা, ক্যাশ টাকা তো চলে গেল, তাহলে ক্যাশ থেকে 30,000 মাইনাস করে দেবো। এই যে 7 তারিখে দেখো, ক্যাশ টাকা চলে গেলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্যাশ টাকা ক্রেডিট 30,000। কিন্তু স্যালারিস এক্সপেন্স যে ডেবিট, একটা খরচ, এটার জন্য কি করব বলতে পারবে? হিসাব সমীকরণে কোথায় দেখাবো? স্যার মালিকের থেকে বাদ দেবে, ক্যাপিটাল থেকে বাদ দেবে। যত খরচ হয় মনে ক্যাপিটাল। রাখবে, খরচ মানেই ক্যাপিটাল থেকে বাদ যাবে, আয় মানেই ক্যাপিটালের সাথে যোগ হবে, যেমন আগে যোগ হচ্ছিল, সেলস রেভিনিউ যোগ হয়েছে। তো এবার তো বেতন খরচ, এই জন্য 30,000 এই দেখো মাইনাস করে দিয়েছে। হিসাব সমীকরণে সবসময় মনে রাখবে, এদিকে বাড়লে এদিকেও বাড়বে, এদিকে কমলে এখানেও কমবে, না হলে তো ব্যালেন্স মিলবে না। আচ্ছা, এরপরে পরে আর একটা আছে দেখো, রিসিপ্ট ফ্রম মার্চেন্ডাইজিং ক্রেডিট সেলস টাকা 10,000। বলো আশিক সর্দার, বাংলা করো এবং উত্তর বলো। স্যার এটা বাকিতে মজুত পণ্য ক্রয়। 8 তারিখে, ভালো করে এটা বলো। স্যার মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। ক্যাশ Loss, ডেবিট, রিসিভেবল ক্রেডিট। আচ্ছা, একটু ভুল হয়েছে, এবার ঠিক আছে, তোমারটা কারেকশন করে দিই। আর জাবেদাটাকে দেখো, তোমার ভুলটা বুঝতে পারবে। ক্যাশ টাকা ডেবিট এই মাত্র একজন বলেছে, দেখো ক্যাশ টাকা ডেবিট, আর ওই যে মার্চেন্ডাইজিং ক্রেডিট সেলস বাকিতে বিক্রি করেছিলাম ওই টাকাটা এখন গ্রহণ করলাম, তাহলে অ্যাকাউন্ট accounts, রিসিভেবল নামে সম্পত্তি কমে যাচ্ছে। আমি আবার বলছি, এই ট্রানজেকশনের মধ্যে কোনো মার্চেন্ডাইজিং ইনভেন্টরি কোনো ব্যাপার স্যাপার নেই। রিসিপ্ট মানে গ্রহণ করা হলো, ফ্রম মার্চেন্ডাইজিং ক্রেডিট সেলস, মজুত পণ্য বাকিতে বিক্রয়ের ফলে উদ্বুদ্ধ টাকা 10,000 টাকা গ্রহণ করলাম। আচ্ছা, যেদিন বিক্রি করেছিলাম সেদিন তো লিখে রেখেছিলাম, এই দেখো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সহ টাকা পাবো 25,000, উনি আজকে আমাকে 10,000 টাকা দিয়ে দিল, তাহলে ক্যাশ টাকা বাড়লো 10,000, কিন্তু এই অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পত্তি কমে গেল 10,000। একটা সম্পত্তি বাড়লে তো আরেকটা কমে যাবে, এটাও আমার সম্পদ, ক্যাশ টাকাও সম্পদ। রিসিভড এর বাংলা হলো গ্রহণ করা হলো, পেইড মানে পরিশোধ করা হলো। ফ্রম, কোথা থেকে গ্রহণ করলে? মার্চেন্ডাইজিং ক্রেডিট সেলস, বাকিতে মজুত পণ্য বিক্রি করেছিল সেই টাকা 10,000 গ্রহণ করলাম, তাহলে 10,000 টাকা ক্যাশ টাকা বাড়লো 8 তারিখে, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল নামে আবার সম্পত্তি কমে গেল 10,000। একদিকেই বেড়ে যদি একদিকেই কমে যায় তাহলে দাঁড়িপাল্লা, হিসাব সমীকরণ তো একটা পাল্লা, পাল্লার এই পাশে এক কালার আছে ওই পাশে এক কালার আছে, তোমরা জানো। হিসাব সমীকরণের ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স উইল অলওয়েজ বি ইকুয়াল, অর্থাৎ প্রতিষ্ঠানের মোট সম্পত্তি যত টাকা, এই সম্পদ দুইটা পক্ষ পাবে, হয় মালিক পাবে ক্যাপিটাল, অথবা বহির ব্যক্তিরা অ্যাকাউন্টস পেয়েবল বা নোট পেয়েবল, এরা দুইজন এই টাকা সব টাকার দাবিদার। কাজে সম্পত্তি যত, দাবিদারদের টাকার পরিমাণ যোগফল যোগ করলে ব্যালেন্স অবশ্যই মিলে যাবে। প্রত্যেকটা লেনদেনের প্রভাব হয় এদিকে বাড়লে এদিকে বাড়বে, এদিকে কমলে এদিকে কমবে, অথবা একদিকে বেড়ে একদিকেই কমে যেতে পারে, তাতে করে দাঁড়িপাল্লাটা সবসময় সমান থাকবে। এই কারণে একটা টেকনিক শেখানো হবে তোমাদেরকে, এমন একটা টেকনিক যে একটা আইটেম টোটালি বুঝতে পারছে না পরীক্ষার হলে, তাহলে কি অঙ্ক অঙ্ক করবে না? করবে, এবং সেই আইটেমটা কি করবে, তাহলে অঙ্কটা অন্তত পক্ষে মিলে যাবে, ঠিক আছে, এবং 10-এ 8 পেয়ে যাবে। সেই টেকনিকটা তোমাদেরকে শেখানো হবে, ঠিক আছে। পরের আইটেম আগে দেখো, ব্যাড ডেপ্ট অ্যালাউন্স। বলো সুদীপ্ত এবং সাব্বির, এর জাবেদাটা কে পারবে? ব্যাড ডেপ্ট অ্যালাউন্স, যার বাংলা হলো কুঋণ সঞ্চিতি, ধার্য গিফট করা হলো অ্যালাউন্স 1,000 টাকা। ডেবিট আর ব্যাড ডেপ্ট অ্যালাউন্সেস ক্রেডিট নাকি? আরেকবার বলো। কুঋণ স্যার ধার্য করা হবে।
ডিড স্যার ক্যাশ টাকা ডেবিট আর আপনার স্যার ডেপ্ট অ্যালাউন্সেন্স ডেবিট আর স্যার ক্যাশ ব্যাড টাকা ডেপ্ট ডেবিট বা অ্যালাউন্সেন্স ক্রেডিট। আচ্ছা, তোমরা দুজন একটু স্টপ যাও, ভুল হয়ে গেছে দুইজনেরই। আর কেউ চেষ্টা করবে? স্যার কুরিন সঞ্চিতি কি ব্যয় স্যার? কুরিন সঞ্চিতি ধার্য করা হলো। দেখো, কুরিন নামক খরচ মোকাবেলা করার জন্য যে সঞ্চিতি ধরে রাখা হয় তাকে কুরিন সঞ্চিতি বলে। একটু ব্যাখ্যা দিয়ে বোঝাই দিই, যাদের ধৈর্য আছে ভালো করে রেকর্ডিংটা শোনো। আমরা দেনাদারের কাছে মনে করো টাকা পাই, অনেক দেনাদারের কাছে টাকা পাই। সাপোজ 1 লক্ষ টাকা পায় মানুষের কাছে। তো আমাদের অভিজ্ঞতা হয়েছে প্রতিষ্ঠানে যে প্রত্যেক বছর 5,000 টাকা কমপক্ষে আদায় করা সম্ভব হয় না। তো যেহেতু আদায় করা সম্ভব হয় না, মালিককে যখন আমরা বছর শেষে জানাই, মালিক রেগে যায়। এ কারণে আমরা যেটি করতে চাই, ও একবারে 5,000 টাকা মালিকরে দেনাদারের না কুরিন নামক ক্ষতি হয়েছে এটি না দেখায় প্রত্যেক বছর 5,000 টাকা যেহেতু ক্ষতি হবেই, ধরে নিচ্ছে 1 বছরে, এই জন্য 3 মাস 2-3 মাস পর পর মালিককে আমরা দেখিয়ে দিলাম 1,000 টাকা দেনাদার আপনার নেই হয়ে গেছে। এটা কেন করা হয়? সাপোজ দেনাদার নামে সম্পদ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল প্রতিষ্ঠানের 1 লক্ষ টাকা মানুষের কাছে পাওয়া যাবে, এটা সম্পদ। কিন্তু ঠিক 1 মাস পরে আমি ম্যানেজার, আমি মালিককে বললাম, বস দুঃখিত, আপনার দেনাদার নামে সম্পদ আছে 99,000 টাকা। 1,000 টাকা আমরা এই সম্পত্তি কমায়ে কুরিন সঞ্চিতি তৈরি করেছি। দুই ধরনের সঞ্চিতি। লাভের টাকা কেটে রেখে যে সঞ্চিতি করা হয় ওটাকে জেনারেল রিজার্ভ ফান্ড বলে। আর দেনাদার আচ্ছা নামক যে বোর্ডটা বলো। হ্যাঁ, দেখতে পাবে মাঝে মাঝে একটু সমস্যা হয়, এটা আবার ঠিক হয়ে যাবে উইদিন ভেরি শর্ট টাইম। স্যার ক্যামেরা ধারে দেখা যায়। ওয়েট ফর এ হোয়াইল, দেখতে পাবে। আমি আবার বলছি, দেনাদার 1 লাখ টাকা মানুষের কাছে পায় ম্যানেজার। আমি মালিককে দেখালাম, 1 মাস পরে মালিককে বললাম, বস দেনাদার নামে টাকা আছে 99,000। 1,000 টাকা কোথায় আমি হারিয়ে ফেললাম? এটা আমি কোথাও হারাইনি। সে যে দিবে না, এটা আমরা দিবে কি দিবে না উই আর নট শিওর, বাট আমি ম্যানেজার হিসেবে যেটা করেছি, এখান থেকে 1,000 টাকা দিয়ে একটা সঞ্চিতি করেছি। কারণ আমরা একটা অভিজ্ঞতা হয়েছে, এই টাকা কালেকশন করতে যে কমপক্ষে 5,000 টাকা আদায় করতে সক্ষম হব না, ব্যর্থ হব। 5,000 টাকা একবারে মালিককে ক্ষতি না দেখিয়ে আমি 5 মাসে 5,000 টাকা দেখাতে চাচ্ছি। তাহলে প্রত্যেক মাসে আমি 1,000 টাকা কেটে কেটে সঞ্চিতি তৈরি করব। তাহলে এতদিন ছিল এটা সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল, কিন্তু সেখান থেকে একটা ক্ষতি মোকাবেলা করার জন্য কুরিন নামক খরচ হবে, সেই খরচ মোকাবেলা করার জন্য সঞ্চিতি করলাম 1,000 টাকা। কুরিন খরচ ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। আর হিসাব সমীকরণে সঠিকভাবে দেখানোর জন্য ব্যাড ডেbt বা কুরিন, এটা একটি খরচ, এটা একটি খরচ বা ক্ষতি। অ্যাকাউন্টিং এর ভাষায় খরচ বা ক্ষতি সবসময় ডেবিট 1,000 টাকা। সঠিক জাবেদা হলো ব্যাড ডেbt ডেবিট, ব্যাড ডেbt অ্যালাউন্স ক্রেডিট। কিন্তু হিসাব সমীকরণে যেন ভুল যে করে ফেলতে পারো তোমরা এই জাবেদা লিখলে, এই কারণে তোমাদের জন্য আরেকটি সঠিক জাবেদা আছে এটার, কুরিন খরচ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কারণ এই 1,000 টাকা কোথা থেকে এই ক্ষতিটা আমরা পোষায় নিব? কোন সম্পত্তি কমে এই কুরিন ধার্য করেছি? আর CEIVEABL, অ্যাকাউন্টে গেছে। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তার মানে এই 1 লাখ টাকা সম্পত্তি থেকে 1,000 টাকা কেটে নিয়ে একটা খরচ মোকাবেলা করার জন্য রেখে দিয়েছি, ব্যাড ডেbt ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কুঋণ সঞ্চিতি। এভাবে 1,000 করে করে আমি মালিককে 5 মাসে 5,000 টাকা খরচ দেখাবো। সব সংক্ষেপে মনে রাখবে, বেতন যেমন একটা খরচ, কুঋণ একটা খরচ। আর খরচ হলেই মালিকের টাকা কমবে 1,000 টাকা। একইভাবে দেনাদার নামে 1 লাখ টাকা সম্পত্তি ছিল, সেখান থেকে 1,000 টাকা কমায় দেখানোর ফলে অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পদ কমে যাবে 1,000 টাকা। তাহলে এটার প্রভাবটা একটু হিসাব সমীকরণে দেখো কি হবে এখন বলো আশিক সর্দার, হিসাব সমীকরণে কোথায় দেখাবো? স্যার অ্যাকাউন্ট রিসিভেবল তো 1,000 মাইনাস হবে, আর ক্যাপিটালের তো 1,000 মাইনাস হবে। 1,000 মাইনাস হবে, হ্যাঁ। ব্যাড ডেbt ডেবিট, কুরিন খরচ ডেবিট, এই খরচের কারণে মালিকের টাকা কমে যাবে 1,000। আর যেহেতু এই ক্ষতির ফলে অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পদ, এই যে দেনাদার, সেটাও কমে যাবে 1,000। তাহলে জাবেদাটা আমার সাথে সাথে মুখস্থ করো, নট ভেরি ইজি। ব্যাড ডেbt ডেবিট, ব্যাড ডেbt অ্যালাউন্স ক্রেডিট, অ্যাকচুয়াল জাবেদা। কিন্তু হিসাব সমীকরণের সঠিক প্রভাবটা দেখানোর জন্য ব্যাড ডেbt ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, বোথ আর রাইট। এর পরেরটা বলো দেখি, সাফিয়া এবং আরেকজন আছে Vivo 2 1 সেট, তোমরা দুইজন বলো দেখি, কমিশন রিসিপ্ট এর বাংলা বলো।
কমিশন কমিশন বাবদ 4,000 টাকা গ্রহণ করা হয়েছে। রিসিভড মানে গ্রহণ করা হলো, আর পেইড মানে প্রদান করা হলো। এই ভাষাগুলো ভুলবে না, পাস্ট টেন্সে লেখা থাকে। রিসিভড মানে গ্রহণ করা হলো, আমরা এই মুহূর্তে গ্রহণ করলাম। তাহলে কি পেলাম? ক্যাশ টাকা ডেবিট। আর ক্রেডিট কোনটা? ক্যাশ টাকা স্যার তো ডেবিট। কমিশন ক্রেডিট না, কমিশন ক্রেডিট। কমিশন ক্রেডিট, কমিশন ইনকাম ক্রেডিট, কমিশন, হ্যাঁ, কমিশন আয় হিসাব ক্রেডিট, বা কমিশনও আয়ও হয়, এটা ব্যয়ও হয়, এই সেন্সে এটা লিখে দেওয়াটা বেটার। ক্যাশ টাকা ডেবিট, কমিশন ইনকাম ক্রেডিট। ঠিক আছে? অ্যাকাউন্টিং এর ভাষায় সকল ইনকাম বা রেভিনিউ সবসময় ক্রেডিট হয়। তাহলে ক্যাশ টাকা ডেবিট আর কমিশন ইনকাম ক্রেডিট। 4,000 টাকা ক্যাশ টাকা নামে সম্পদ বাড়বে 4,000। আর একটা কি বাড়বে বলো, কে বলতে পারবে? সুদীপ স্যার এবং ক্যাপিটাল ফারজানা। বাড়বে। আয় হলেই ক্যাপিটাল বাড়বে, এই ভাষাটা যেদিন ধরে ফেলবে তত সেদিন আর কোনো প্রবলেম হবে না। ইনকাম হলেই ক্যাপিটাল বাড়বে, আর এক্সপেন্স হলেই ক্যাপিটাল কমবে। হ্যাঁ, এটা কেন বলছি? কারণ তাহলে ক্যাশ টাকা বাড়লো 4,000, আবার মালিকের আয়ও বৃদ্ধি পেল 4,000। এই ছিল সম্পূর্ণ অঙ্ক। এখন আমাদের যেটি করতে হবে, ফুটিং অ্যান্ড ক্রস ফুটিং বলে একটি আইটেম ন্যাশনাল ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্টে পড়লো। ফুটিং বলতে প্রত্যেকটা আইটেমকে যোগ করে করে এখানে লিখতে হবে, আর ক্রস ফুটিং মানে ডেবিট আর ক্রেডিট ব্যালেন্সটা যোগ করে আমাদেরকে মিলায় দেখাতে হবে যে সম্পদ এবং দায়ের দিকে টোটাল ব্যালেন্সের যোগফলটা ঠিক হয়েছে কিনা। এবার আমাকে একজন বলো দেখি, এখানে আমি যে ঘরটা করেছি এখানে কত টাকা হয়েছে ক্যাশ টাকা? স্যার ক্যাশ 1,09,000। ভালো করে যোগ করবে, নিয়মটা বলে রাখি। যেগুলো ফার্স্ট ব্র্যাকেট আছে এটা নিয়ে এখন ভেবো না, যোগ করবে উপরের 1,40,000 আর 20,000, 1,60,000 আর 10, 1,70,000 আর 4, 1,74,000। সেখান থেকে বিয়োগ করবে এই 30 আর 20, 50 আর 15, হ্যাঁ 65। তাহলে 74 থেকে 65 বাদ দিলে 1,09,000 হয়েছে। ঠিক আছে? কত হয়েছিল তোমার? 1,09,000। তারপরেরটা বলো। 25,000 টাকা সম্পদ, সেখান থেকে 10 আর 1, 11,000 চলে গেলে কত থাকে? 14,000। জি স্যার। আচ্ছা, মেশিনারি নামে 15,000 টাকা সম্পদ আছে, এখানে নামিয়ে আনলাম 15,000। আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি 14,000, আর 20, 34,000 থেকে 20 আর 1,000 15। মাইনাস পাইলে। হ্যাঁ স্যার, এটা আসলে অঙ্কটা কম্পোজ করা ভুল আছে বলতে হবে, কারণ গোডাউনে মজুত পণ্য যা নেই তা কোথা থেকে বিক্রি করবে? অবশ্য ওপেনিং ইনভেন্টরি থাকলেও থাকতে পারে, এখানে লেখা থাকা উচিত ছিল। তাহলে 1,000 তো মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হলে কি অঙ্ক মিলবে আদেও? মিলবে স্যার। দেখা যাক। আমরা দেখলাম এখানে যোগ পজিটিভ রেজাল্ট 24,000, 34, কিন্তু নেগেটিভ হলো 20 আর 15, 35। অর্থাৎ গোডাউনে মজুত পণ্য ক্রয় করেছি 34,000 টাকার, কিন্তু একটা অর্থ বছরে বিক্রি করেছি 35,000 টাকায়। এটা কিভাবে সম্ভব? গোডাউনে মজুত পণ্য ছিল 34,000, বিক্রি করলাম 35,000 টাকার। এটা সম্ভব ওই সেন্সে যে আগে থেকে গোডাউনে কিছু মজুত পণ্য আমার ছিল, যেটাকে বিগিনিং ইনভেন্টরি বলা হয়। আচ্ছা, যাই হোক, 1,000 মাইনাস। এরপরে দেখো অ্যাকাউন্টস পেয়েবল আছে 14,000। ক্যাপিটাল কত বলো, যোগ আর এক বিয়োগ লাখ করে দাও। তেইশ হাজার 1,23,000। এটা হলো ফুটিং হলো, এটাকে আবার ক্রস ফুটিং করতে হবে। ক্রস ফুটিং মানে এ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ দায়ের এই যে দুইটা আইটেম তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা আইটেম যোগ করে বলো একসাথে টাকাটা কত হয়। স্যার 1,37,000। 1,37,000 টাকা। এবার ডাম বাম্পার যোগ করে দেখো সেটি 1,37,000 হয়েছে কিনা। এই তিনটে যোগ করো, 1,38,000 হওয়ার কথা, 1,000 বাদ দিলে 1,37,000। তাই কি হয়েছে বাস্তবে? জি জি স্যার। স্যার। আচ্ছা, 1,37,000। সো ডেবিট অ্যান্ড ক্রেডিট ব্যালেন্স মাস্ট বি ইকুয়াল। এখন স্বাভাবিকভাবেই কিছু স্ট্র্যাটেজি তোমরা শেখার আশায় অনেকে বসে আছো। স্যার, সাপোজ আমি এই ব্যাড ডেটটা জানতাম না। হ্যাঁ, অনেকের মনে হয় না যে স্যার আমি আসলে এই ব্যাড ডেটটা আমার কমন পড়েনি, এমন একটা উদ্ভট আইটেম পরীক্ষার হলে আসলো, আমি তখন কি করব? তোমার জন্য আমি দুটো টেকনিক শেখাই দিচ্ছি। ঠিক আছে? যে ওই আইটেমটা একবারেই যদি বুঝতে না পারো, ঠিক আছে, যদি মনে হয় এই জিনিসটা একটি খরচ বা ক্ষতি এমন যদি ভেবে থাকো, সাধারণত খরচ বা ক্ষতি হয়, আয়েরও আইটেম হতে পারে। আয়ের আইটেম হলো ব্যালেন্স, তোমার হিসাব সমীকরণ মিলে যাবে কিন্তু অন্য বন্ধুদের সাথে যোগফলটা ঠিক থাকবে না।
আর যদি খরচের আইটেম যদি বুঝতে পারো যেটা খরচ, তাহলে সম্পত্তি কমাবে আর ক্যাপিটাল কমাবে। তাহলে যেটি হবে, অন্য বন্ধুদের সাথে উত্তর মিলে যাবে। আবার যদি আয়ের আইটেম বুঝতে পারো, আয় হয়েছে, জাবেদা বুঝতেছো না কি হবে, বাকিতে আয় হলো মানে অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে নাকি ক্যাশ টাকা বাড়বে, কিছুই বুঝতেছো না, ভুল হয়ে যায়, তবু ক্যাশের দিকে যোগ করবে আর মালিকের টাকা যোগ করবে, তাও ব্যালেন্স মিলে যাবে এবং বন্ধুদের সাথে উত্তরও মিলে যাবে। স্যার এটাতে লাভ। এখানে ব্যালেন্স মিলে গেলে কি অঙ্ক ঠিক হবে স্যার? আচ্ছা, ভালো একটি প্রশ্ন করেছো তুমি, যে একজন স্টুডেন্ট 10টা আইটেমের জন্য 10 মার্কস, সে একটা আইটেম না বুঝে যোগ করা উচিত ছিল অ্যাকাউন্ট রিসিভেবল যোগ হবে আর ক্যাপিটাল যোগ হবে, কিন্তু সে ভুলে ক্যাশ টাকা যোগ করেছে আর ক্যাপিটাল যোগ করেছে। সে 9 নাম্বার পেয়ে যাচ্ছে, কারণ তার ব্যালেন্সটা ফুটিং ক্রস ফুটিং ওকে, শুধু একটা জার্নাল এন্ট্রি সঠিক দিতে না পারার কারণে সে আইটেমটা ভুল জায়গায় প্লেস করেছে। ঠিক আছে? ঠিক আছে। কিন্তু অঙ্ক বন্ধুদের সাথে মিলে যাওয়ার কারণে এবং সর্বোচ্চ সম্ভাবনা 10-এ 10 পেয়ে যাওয়ার কারণ, একবারে নিখুঁত ভাবে প্রত্যেকটা জার্নালাইজ করে করে খাতা দেখে এমন টিচারদের সংখ্যা একটু কম আমার মনে হয়। অ্যাকাউন্টিং এর টিচারটা খাতা দেখলে 9 পাবে, যারা ম্যাথ পড়ায় না ওনারা দেখলে একটু বেশি নাম্বার পেতে পারে। যাই হোক, আশা করবো কোনো ফেক বা মিথ্যার আশ্রয় আমরা নিব না। আমরা আশা করি পরীক্ষায় পারবে এমন ভাবে শেখাতে চাচ্ছি। ওকে, সো আমরা এর পরের অঙ্কে চলে যাচ্ছি। তোমাদের